Assalamu alaikum. Dear students, how are you? I hope you are all well and good at home. You all know that a large part of West Bengal, including North 24 PGS and South 24 PGS, have been greatly disrupted due to a severe cyclone Amphan, and our whole area was plunged into darkness. That's why our online classes were disrupted for some days. However, now everything is okay and we are trying to continue our online classes. আমরা সবাই জানি যে দীর্ঘদিন আমাদের একটু অসুবিধার ইলেকট্রিসিটির অসুবিধার জন্য আমরা ক্লাস করতে পারিনি, তার জন্য আমরা উই আর ভেরি সরি। যাই হোক, আমরা মিশন কর্তৃপক্ষের প্রচেষ্টায় আমরা আবার তোমাদের সুবিধার্থে আমরা অনলাইন ক্লাসটা চালু করার চেষ্টা করেছি। আশা করি আমরা আমাদের সিলেবাস খুব তাড়াতাড়ি এবার শেষ করে নেব। যাই হোক, ক্লাস টেনের জন্য আজকে যে নতুন টপিক আই এম গোয়িং টু ডিসকাস সেটা হচ্ছে লেসন নম্বর 6। তো লেসন 6 আমাদের যে একটা কবিতা রয়েছে, পোয়েম রয়েছে, সেটা সি ফিভার। এই সি ফিভার নিয়ে আজ আমরা আলোচনা করব। যে সি ফিভারের লেখক ছিলেন জন ম্যাসফিল্ড। হ্যাঁ, আমরা I shall discuss the poem into two parts. আমি দুটো পার্টে তোমাদের এই কবিতাটা আলোচনা করব। প্রথম পার্টের মধ্যে অনেক কিছু বলার রয়েছে, সেগুলো মন দিয়ে শুনতে হবে। একটা কবিতা মানে অনেক কিছু ব্যাপার থাকে, তার মধ্যে অনেক ইন্টারনাল বা ইনার মিনিং অনেক কিছু থাকে। সুতরাং একটা ক্লাসে এটা সম্ভব না, তাই আমি দুটো পার্টে এটাকে ভাগ করে নিয়েছি। এই দুটো পার্টে আমি কবিতাটা আলোচনা করব। যাই হোক, এখন আমরা পড়তে চলেছি সি ফিভার রিটেন বাই জন ম্যাসফিল্ড। এই জন ম্যাসফিল্ড আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নেব এবং তার ফুল নেম সম্পর্কে আমরা জেনে নেব। তার ফুল নেম তোমরা খাতা পেন নিয়ে টুকে নেবে। জন এডওয়ার্ড ম্যাসফিল্ড। জন এডওয়ার্ড ম্যাসফিল্ড হিজ ফুল নেম ওয়াজ জন এডওয়ার্ড ম্যাসফিল্ড। আর আরেকটা জিনিস যেটা তোমাদের জানতে হবে, হি বিলংড টু ইংল্যান্ড। তিনি ইংল্যান্ডের কবি ছিলেন, অর্থাৎ গ্রেট ব্রিটেনে তিনি কবি ছিলেন। আর কবিতার লেখক মানে কবিতা লেখার পাশাপাশিও তিনি একজন বিখ্যাত রাইটার ছিলেন এবং তিনি কবিতা লেখার পাশাপাশিও তিনি ছিলেন, তার আরেকভাবে আমরা চিনি, তিনি হলেন তিনি হয়েছিলেন দ্য পোয়েট লরেট LAUREAT, পোয়েট লরেট অফ গ্রেট ব্রিটেন, পোয়েট লরেট অফ ইউনাইটেড কিংডম, মিন্স গ্রেট ব্রিটেন। তিনি কবিতা লেখার পাশাপাশি তিনি যে কবিতা লিখতেন তার পাশাপাশিও তিনি হয়েছিলেন একজন পোয়েট লরেট, মানে একজন রাজকবি ছিলেন। ইউনাইটেড কিংডমে গ্রেট ব্রিটেনের রাজকবি উপাধি তিনি পেয়েছিলেন, যেটা তিনি 1930 সাল থেকে টিল হিজ ডেথ এর আগেও আমরা একটা রাজকবি, তার মৃত্যু পর্যন্ত, এর আগেও আমরা একটা রাজকবিকে দেখেছিলাম, যেটা আমাদের মাই ওন ট্রু ফ্যামিলির লেখককেও আমরা দেখেছিলাম যে তিনি রাজকবির উপাধিতে ভূষিত হয়েছিলেন। যাই হোক,
এখানেও জন ম্যাসফিল্ড রাজকবির উপাধিতে ভূষিত হয়েছিলেন, যেটা 1930 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত। আর তাছাড়াও তার আদার ওয়ার্কস কিছু কিছু আমরা দেখি, আদার রাইটিংস, সেগুলো একটু আমরা দেখে নেব। আদার রাইটিংসগুলো যেমন আমাদের টেক্সটের মধ্যে রয়েছে, যেমন তিনি মূলত চিলড্রেন্সের নোভেল লিখতেন, নোভেলসগুলো লিখে নোভেল যেমন দ্য মিডনাইট ফগ, দ্য বক্স অফ ডিলাইট ইত্যাদি। তো এই ছিল জন ম্যাসফিল্ড সম্পর্কে যা কিছু বলার। জন ম্যাসফিল্ড আরও একটা সংক্ষেপে আমরা যদি বলি, জন ম্যাসফিল্ড ওয়াজ বর্ন ইন 1878 and passed away in 1967, was an English poet, and besides a poet, he became the poet laureate of United Kingdom from 1930 till his death। তার মৃত্যু থেকে, তার 1930 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত, এবং তার অন্যান্য কিছু লেখা যেমন চিলড্রেন্স নোভেল তিনি লিখতেন, যেমন মিডনাইট ফগ, দ্য বক্স অফ ডিলাইট ইত্যাদি ইত্যাদি। এই ছিল মোটামুটি সংক্ষিপ্ত আমাদের কবি পরিচিতি। এবার আসি আমাদের কবিতার যে টাইটেল, সি ফিভার। এই যে সি ফিভার, আমরা সবাই জানি সি মানে কি, সমুদ্র, আর ফিভার মানে, এটা একটা আমাদের একটু বলে নিই, এটা আমাদের ভেরি ইম্পর্ট্যান্ট পোয়েম ফর দ্য আপকামিং মাধ্যমিক এক্সামিনেশন। যাই হোক, সি ফিভার, এই সি মানে আমরা সবাই জানি সমুদ্র, আর ফিভার মানে জ্বর। তাহলে সমুদ্রের কি জ্বর হয়েছে? আদৌ না, তেমন কিছু নয়। সি ফিভার কথাটা মধ্যে দিয়ে যেটা টাইটেলটা নিয়ে আমি একটু আলোচনা করছি, টাইটেল টাইটেল সি ফিভার। এই সি ফিভার বলতে যেটা বোঝানো হয়েছে সমুদ্র জ্বর, এখানে সমুদ্র জ্বর বলতে বোঝানো হয়েছে না, আসলে এর মধ্যে দিয়ে a strong desire of the poet for sea voice মানে কবির সমুদ্র যাত্রার একটা তীব্র ইচ্ছার কথা এখানে বোঝানো হয়েছে। দ্য স্ট্রং ডিজায়ার, শক্তিশালী ইচ্ছা, অফ দ্য পোয়েট মানে কবির, ফর সি ভয়েস মানে সমুদ্র যাত্রার একটা তীব্র ইচ্ছার কথা এই টাইটেলের মধ্যে দিয়ে বোঝানো হয়েছে। তাহলে এই টাইটেল থেকে ফ্রম দ্য টাইটেল we have come to know more about the poet। আমরা এই টাইটেল থেকে মানে কবি সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবো, সেটা নিয়ে এবার আমি আলোচনা করছি। কবি সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো, সেটা হলো এরকমই, তিনি একজন হি ওয়াজ আ সেলার, তিনি ছিলেন একজন সেলার, নাবিক। অ্যাকচুয়ালি হি ওয়াজ এ সেলার, অ্যান্ড ফর বিং এ সেলার, একজন সেলার হওয়ার জন্য হি ট্রাভেলড ওয়াইডলি অন দ্য সি। তিনি ব্যাপকভাবে সমুদ্রের উপরে তিনি ঘুরে বেড়িয়েছেন, এবং ডিউরিং হিজ ভয়েস, তার এই সব সমুদ্র যাত্রার সময়, হি বিকেম দ্য লাভার অফ নেচার, তিনি প্রকৃতির প্রেমে পড়েছেন, এবং প্রকৃতির প্রেমে তিনি পড়েছেন। এবং তিনি যখন এই দীর্ঘদিন যখন এই সমুদ্রে যখন ঘুরছেন, এবং সমুদ্রের প্রতি তার যখন একটা ব্যাপক ভালোবাসা জন্মে গেছে, তখন অ্যাকচুয়ালি আমি একটু বলি, অ্যাট দ্য এজ অফ 16 বছর বয়সে, অ্যাট দ্য এজ অফ 16 বছর বয়সে তিনি কী হয়েছিলেন, হি এন্টার দ্য ওয়ার্ল্ড অফ মার্চেন্ট নেভিতে তিনি প্রবেশ করেন। তখন তার বয়স 16, মানে 16 বছর বয়সে তিনি একজন সেলার হন। However, his passion for reading and writing was still continued. He became a sailor, and besides এই যে 16 বছর বয়সে একটা নাবিক হওয়ার পাশাপাশিও তিনি কি করতেন, তিনি কিন্তু তার প্যাশন অফ রিডিং অ্যান্ড রাইটিং
সেটা কিন্তু তার মধ্যে ছিল এবং তিনি সেটা কন্টিনিউ করে গেছেন। তার পড়ার ইচ্ছা বা লেখার ইচ্ছা সেটা তিনি চালিয়ে গেছেন বিভিন্ন উপায়ে। কন্টিনিউড হোয়াইল অ্যাট ব্রড, যখন তিনি বিদেশেও ছিলেন তখনও তার মধ্যে ব্যাপক ইচ্ছা, লেখার ইচ্ছা বা পড়ার ইচ্ছা আমরা দেখতে পাই। হোয়াইল বিং অ্যাব্রড, যখন তিনি বিদেশে ছিলেন, when he realized that, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে his passion should be brought out and he should be a writer by himself, তখন যখন তার মনে তীব্র ইচ্ছা যখন জেগেছিল, যখন তার প্যাশান, এই যে রিডিং এবং রাইটিংয়ের প্রতি তার তীব্র প্যাশান জেগেছিল, তখন তিনি নিজে বুঝেছিলেন যে হি উইল বি আ রাইটার বাই হিমসেলফ, তিনি নিজে প্রতিষ্ঠিত হতে চান এবং সেই লেখার মাধ্যমে তিনি কবিতা লিখে তিনি প্রতিষ্ঠিত হতে চান। ইন দ্য ইয়ার 1895 1895 সালে হি ডিজার্টেড দ্য শিপ, তিনি কিন্তু এই যে সেলার থেকে তিনি মুক্তি সেলার পথ থেকে তিনি মুক্তি নিলেন এবং তিনি সেলার পথ ছেড়ে দিলেন এবং অ্যান্ড ওয়ার্কড আউট টু বি এ রাইটার, এবং তিনি এবার লিখে একজন রাইটার হওয়ার স্বপ্ন দেখলেন। তাহলে 16 বছর বয়সে তিনি নাবিক হয়েছিলেন, তারপর থেকে তিনি তিনি সেই কাজটা চালিয়ে গিয়েছেন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরেছেন এবং 1895 সালে এসে তার মনে হয়েছে হি উইল বি এস্টাবলিশড বাই হিমসেলফ, তিনি নিজে তিনি প্রতিষ্ঠিত হবেন বাই রিডিং অ্যান্ড রাইটিং, রিডিং এবং লেখা এবং পড়ার ফলে। যাই হোক, তাহলে 1895 সালে এসে তিনি সেলার পথ ত্যাগ করেন এবং তিনি রাইটিং শুরু করেন, হি স্টার্টেড রাইটিং। এবং ফাইনালি 1902 সালে তিনি কি করলেন, তার ড্রিম কেম ট্রু, তার এই লেখার সার্থকতা তিনি পেলেন এবং 1902 সালে তিনি একজন পোয়েটে পরিণত হলেন। এই ছিল আমার কবি সম্পর্কে, জন ম্যাসফিল্ড সম্পর্কে বলার। আসলে জন ম্যাসফিল্ড ছিলেন একজন সেলার। এটা যেহেতু তিনি একজন যেহেতু তিনি একজন সেলার ছিলেন, হি ট্রাভেল মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন পার্ট তিনি ভ্রমণ করেছেন। অ্যান্ড ডিউরিং হিজ ভয়েস, তার এই ভয়েসের সময় হি স্টার্টেড লাভিং দ্য নেচার, হি স্টার্টেড লাভিং দ্য সি, তিনি প্রকৃতিকে ভালোবাসতে শুরু করলেন এবং তারপরে তিনি হি স্টার্টেড রাইটিং আউট অফ হিজ প্যাশন, তার প্যাশান থেকে, ফর দ্য সি, সমুদ্রের প্রতি তার প্যাশান থেকে তিনি একজন রাইটিং শুরু করলেন এবং তিনি একজন লেখক হলেন। এই ছিল আমাদের জন ম্যাসফিল্ড সম্পর্কে লেখার। এবার আসি, আমি এই যে সি ফিভার, আমি আগেই বলেছি সি ফিভার মানে স্ট্রং ডিজায়ার অফ দ্য পোয়েট, কবির সমুদ্র যাত্রার তীব্র ইচ্ছা। এবার আসি এই যে সি ফিভার কবিতাটার অল্প কিছু বিষয়, সেটা হচ্ছে থিম। এই কবিতার যে থিমটা আমরা কি বলতে পারি, টাইপ অফ দ্য পোয়েম, এটা কোন ধরনের কবিতা? আসলে তাহলে আমরা বলতে পারি এটা একটা নেচার পোয়েম, এটা আমরা বলতে পারি। আর এই কবিতার যে থিমটা আমরা কি বলতে পারি, থিম লাভ ফর দ্য নেচার, প্রকৃতির প্রতি ভালোবাসা, তাহলে আমরা থিম বলতে পারি। আচ্ছা, আর এই কবিতার মধ্যে দিয়ে আর একটা জিনিস যেটা আমরা প্রকাশ পাই, দিস পোয়েম also reveals the eternal desire of man to seek the splendor of nature, আসলে এই কবিতার যে সি ফিভার কবিতার মধ্যে দিয়েও দিস পোয়েম, এই কবিতাটা অলসো রিভিলস মানে এটাও প্রকাশ করে দ্য ইটারনাল মানে শাশ্বত, ইচ্ছা মানে আগ্রহ বা
ইটার্নাল ডিজায়ার মানে ইচ্ছা, অফ ম্যান মানে মানুষের, টু সিক মানে খোঁজা, খুঁজতে, দ্য স্প্লেন্ডার অফ নেচার প্রকৃতির রূপ রস গন্ধ, প্রকৃতির সৌন্দর্য খোঁজা মানুষের একটা ন্যাচারাল রিয়াকশান। এটা আমরা জন্ম থেকে প্রত্যেকটা মানুষের একটা একটা মানে হবিজ থাকে। কারুর হবিজ হয়তো সমুদ্রে পাড়ি দেওয়ার, কারুর হবিজ কারুর লাইকিং হচ্ছে ডেজার্টে যাওয়া। এখানে আমাদের কবির তিনি প্রকৃতির একটা অংশকে তিনি বেছে নিয়েছেন, সেটা হচ্ছে সমুদ্র, আর সেই সমুদ্রের যে রূপ রস সৌন্দর্য সেটা তিনি উপভোগ করতে চান। আসলে এখানে কবিতার মধ্যে দিয়ে, আসলে থ্রু দ্য পোয়েটস ডিজায়ার, কবিতার এই কবির ইচ্ছার মধ্যে দিয়ে এখানে এই কবিতাটা প্রকাশ করে মানুষের ইটার্নাল ডিজায়ার কথা। থ্রু দ্য পোয়েটস ডিজায়ার, এই কবির ডিজায়ারের মধ্যে দিয়ে দ্য পোয়েম রিভিলস কবিতাটা প্রকাশ করে দ্য ইটার্নাল ডিজায়ার অফ ম্যান, মানুষের শাশ্বত ইচ্ছাকে প্রকাশ করা হয়েছে, মানুষের শাশ্বত ইচ্ছাকে এখানে প্রকাশ করা হয়েছে। কিসের প্রতি? ফর দ্য নেচার, টু এনজয় দ্য বিউটি অফ নেচার, তাহলে এই কবিতাটা সম্পর্কে আমি যতটা বলা ছিল সেটা বললাম। এই ছিল কবিতার থিম, কবিতার টাইপ, কবিতার থিম, এবং এই পোয়েম আরও কি এই কবিতার মধ্যে দিয়ে কি প্রকাশ করা যাচ্ছে, সার্বাঙ্গীনভাবে কি প্রকাশ করা যাচ্ছে, এবং আসলে এই কবিতাকে কবির ইচ্ছার মধ্যে দিয়ে মানুষের যে শাশ্বত ইচ্ছা প্রকৃতিকে উপভোগ করা সেটাও বোঝানো হয়েছে। এটা গেল একটা। এবারে দেখো, একটা কবিতা লিখতে গেলে একজন কবি তার বিভিন্ন একটা কবিতার মধ্যে অনেক কিছু থাকে, যেগুলো আমরা ইংলিশ অনার্সে পড়ার সময় পড়েছি। আমরা অনার্সের জিনিস যেগুলো থাকে সেগুলো হয়তো তোমাদের অতটা বোধগম্য না হলেও সেই বিষয়টা একটু জেনে রাখা দরকার। যেমন এই কবিতার মধ্যে কবি কিছু পোয়েটিক ডিভাইস ব্যবহার করেছেন। পোয়েটিক ডিভাইস কিছু ব্যবহার করেছেন এই কবিতার মধ্যে। যেমন দেখো, কোয়াট্রেন, এই কবিতার মধ্যে আমরা দেখতে পাবো কোয়াট্রেন আমরা দেখতে পাবো এই কবিতার মধ্যে। কোয়াট্রেন জিনিসটা আসলে কি? কোয়াট্রেন জিনিসটা হলো, এই কোয়াট্রেন যে 4 লাইন, সংক্ষেপে বলছি 4 লাইন স্ট্যাঞ্জা, 4 লাইন স্ট্যাঞ্জাকে আমরা কোয়াট্রেন বলবো এই কবিতার মধ্যে আমরা দেখতে, এবং ইচ 4 লাইন স্ট্যাঞ্জাকে আমরা কোয়াট্রেন বলবো। এটা আমরা এই কবিতার মধ্যে দেখতে পাবো। আবার আমরা রাইম স্কিম দেখতে পাবো। এগুলো কিন্তু উঁচু ক্লাসদের জন্য, ইংলিশ অনার্সদের জন্য, তবুও এই কবিতা যেহেতু পড়ছি সেই প্রসঙ্গে মনে পড়ে গেল বলে বলছি। রাইম স্কিম আমরা এই কবিতার মধ্যে দেখতে পাবো। ঠিক আছে, রাইম স্কিম জিনিসটা কি? ইট ইজ দ্য প্যাটার্ন। আসলে রাইম স্কিম ইজ দ্য প্যাটার্ন, PATTERN, it is the pattern of rhymes, it is the pattern of rhymes of the end of each line, rhymes of the end of each লাইনের যে প্যাটার্ন অফ এ পোয়েম। আচ্ছা, যাই হোক, এই যে রাইম স্কিমটা আমরা দেখতে পাবো, আমরা কবিতার যে প্রত্যেকটা লাইনের শেষে একটা করে মানে ছন্দের মিল করার জন্য কবি কিছু রাইম স্কিম এখানে ব্যবহার করেছেন। রাইম স্কিম আমরা এই কবিতার মধ্যে দেখতে পাবো। ইট ইজ দ্য প্যাটার্ন অফ রাইমস অফ দ্য এন্ড অফ ইচ লাইন, প্রত্যেকটা লাইনের শেষে সেটা আমরা অনুভব করতে পারবো। এই রাইম স্কিম বার করতে হয়, মানে সেটা অনার্সের জিনিস, আমরা এখন বার করব না। যাই হোক, এই রাইম স্কিম দেখতে পাবো।
আর আমরা এই রাইম স্কিমের মধ্যে কিন্তু এই কবিতার মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাবো, রাইম স্কিমের আর ভাগ রয়েছে, সেটা হচ্ছে এই কবিতার মধ্যে আমরা এন্ড রাইম পাবো, এন্ড রাইম, RHYME, এন্ড রাইম জিনিসটা পাবো। এন্ড রাইম শব্দ এই কবিতা আমরা যখন পড়বো তখন আমরা দেখব যে এই কবিতার মধ্যে এন্ড রাইম আমরা এমনটা পাবো, যেমন স্কাই, স্কাই পাবো, বাই পাবো, এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে এই আমরা এন্ড রাইমকে বোঝানো হবে। যাক, এই কবিতার যে আসল রাইম স্কিম সেটা হলো ABAB, ABAB, এই কবিতাটা ABAB এই রাইম স্কিমে লেখে। এবার এটা কিভাবে আসে সেটা এখন বোঝানো যাবে না, সেটা এখন অনেক বিষয়, সেটা ইংলিশ অনার্সের বিষয়, বারবার বলছি। তাহলে কিছু পোয়েটিক ডিভাইস আমরা এই কবিতার মধ্যে পাবো, সেটা হচ্ছে কোয়াট্রেন। কোয়াট্রেন শব্দটা তোমরা মনে রাখবে, 4 লাইন স্ট্যাঞ্জা। আচ্ছা, রাইম স্কিম শব্দটা বলছে ইজ দ্য প্যাটার্ন অফ রাইমস অফ দ্য এন্ড অফ ইচ লাইন। প্রত্যেকটা লাইনে এসেছে কিছু অক্ষরে, যেমন ABCD, এই অক্ষরগুলো এরকম ABAB, AB CC EF ইত্যাদি ইত্যাদি, এরকমভাবে রাইম স্কিমটা নির্ণয় করা হয়। কিন্তু এই কবিতার মধ্যে এন্ড রাইম আমরা পাবো। আসলে এই কবিতার পুরো রাইম স্কিমটা হবে ABAB। কিভাবে পেলাম সেটা পরে। আর একটা জিনিস যেটা আমরা স্ট্যাঞ্জা আমরা এর মধ্যে আমরা স্ট্যাঞ্জা পাবো এই কবিতার মধ্যে, সেটা হলো স্ট্যাঞ্জা। স্ট্যাঞ্জা জিনিসটা কি? স্ট্যাঞ্জা ইজ এ পোয়েটিক ফর্ম, ইট ইজ এ পোয়েটিক ফর্ম, এটা একটা পোয়েটিক ফর্ম অফ সাম লাইন্স। আচ্ছা, স্ট্যাঞ্জা শব্দটা কিছু একটা পোয়েটিক ফর্ম অফ সাম লাইন্স, কবিতার কিছু লাইনকে নিয়ে আমরা স্ট্যাঞ্জা বলবো, আর 4 লাইনকে একত্রে আমরা কোয়াট্রেন বলবো। ওকে, তো এই পোয়েটিক ডিভাইসগুলো আমরা এই কবিতার মধ্যে পেয়ে যাব। এবারে আমরা এই কবিতার মধ্যে পোয়েটিক ডিভাইস কিছু পেলাম, এবার আমরা কিছু লিটারেরি ডিভাইস পাবো। সাহিত্যিক ওটা গেল, এবার আমরা লিটারেরি ডিভাইস কিছু পাবো, LITERARY, লিটারেরি ডিভাইস আমরা কিছু পাবো। লিটারেরি ডিভাইস আসলে কি? লিটারেরি ডিভাইস আসলে সেটা হচ্ছে আর দ্য টুলস, লিটারেরি ডিভাইস কিছু টুলস ইউজড বাই রাইটার, যেটা রাইটার ব্যবহার করে টু মেক দ্য টেক্সট more interesting, কিছু লিটারেরি ডিভাইস, কিছু সাহিত্যিক কিছু উপাদান আমরা এই কবিতার মধ্যে পাবো। আসলে লিটারেরি ডিভাইস কি সেটা আমি বললাম, কিছু কিছু উপাদান যেগুলো কবি বা লেখক ব্যবহার করে তার রাইটিংটাকে আরও সুন্দর করে তোলে। তাহলে আমরা কি লিটারেরি ডিভাইস আমরা এর মধ্যে পাচ্ছি সেটা আমরা একটু জেনে নেব। যেমন অ্যাসোনেন্স, ASSONNC, অ্যাসোনেন্স আমরা পাবো। অ্যাসোনেন্স জিনিসটা কি? অ্যাসোনেন্স হচ্ছে রিপিটেশন অফ ভাওয়েল সাউন্ড, এই কবিতার মধ্যে আমরা ভাওয়েল সাউন্ড পাবো, ভাওয়েল সাউন্ডের রিপিটেশন আমরা পাবো। আচ্ছা, যেমন দেখো উইন্ড সং, তারপরে হোয়াইট শেল শেকিং, এই উইন্ডস, শেলস, এই যে ভায়েল সাউন্ডের রিপিটেশন, এগুলোকে আমরা অ্যাসোনেন্স বলবো। আচ্ছা, কিছু ইমেজ পাবো, ইমেজারি, এই কবিতার মধ্যে আমরা কিছু ইমেজারি পাবো। সেই ইমেজারি জিনিসটা কি? ইট ইজ ইউজড, এটা ব্যবহার করা হয় টু মেক রিডার্স পারসিভ থিংস,
to make readers perceive things involving their five sense. তাদের পঞ্চম ইন্দ্রিয়ের মাধ্যমে এটা ব্যবহার করা হয় টু রিডার্স পারসিভ থিংস, কোনো কিছু বোঝা, তার পঞ্চম ইন্দ্রিয়ের মাধ্যমে রিডার যখন কোনো কিছু বুঝতে পারে সেটাকে আমরা ইমেজারি, পঞ্চম ইন্দ্রিয়ের মাধ্যমে এটাকে অনুভব করা যায়। এই কবিতার মধ্যে আমরা যেমন কোয়াইট স্লিপ, যেমন আমরা বলতে পারি কোয়াইট স্লিপ শব্দটা পাবো। তারপরে আমরা পাবো লং সুইট ড্রিম, এই সমস্ত শব্দগুলোর মধ্যে দিয়ে ইমেজ, তাহলে অ্যাসোনেন্স পেলাম, ইমেজারি পেলাম, মুছে দিলাম। এই কবিতার মধ্যে আমরা পার্সনিফিকেশান পাবো। পার্সনিফিকেশান একটা লিটারেরি ডিভাইস। এই পার্সনিফিকেশান মানে টু গিভ হিউম্যান কোয়ালিটি, ব্যক্তিত্ব আরোপ করাকে আমরা জানি। যেমন আমরা পাবো সিজ ফেস শব্দটার মধ্যে দিয়ে ব্যক্তিত্ব আরোপ করা হচ্ছে, সিজ ফেস, একে বলে পার্সনিফিকেশান। তারপরে আমরা কিছু সিম্বলিজম পাবো। কিছু আমরা সিম্বলিজম পাবো। সেই সিম্বলিজম শব্দটা আসলে ইট ইজ ইউজড টু সিগনিফাই আইডিয়া অ্যান্ড কোয়ালিটিস by giving them symbolic meaning, কিছু আইডিয়া এবং কোয়ালিটিসের মাধ্যমে ইট ইজ ইউজ টু সিগনিফাই, কিছু আইডিয়া এবং কোয়ালিটিস যেটা তার কোন সিম্বলিক অ্যানাদার মিনিং একটা দেওয়া হয়, সেটাকে আমরা সিম্বলিক, যার বাইরের একরকম অর্থ এবং ভিতরের একরকম অর্থ, এটাকে আমরা সিম্বলিজম বলবো। যেমন সিম্বলিজম আমরা এর মধ্যে পেয়ে যাব। তাছাড়াও আমরা যেমন এখানে এই সিম্বলিজম বলতে গেলে যেমন দ্য সি কথাটাই একটা সিম্বলিজম, ঠিক আছে। এই সির মধ্যে দিয়ে একটা হ্যাপিনেস বোঝানো হচ্ছে, এর বাইরের একরকম অর্থ, ভিতরের একরকম অর্থ। সি সিম্বলাইজেস হ্যাপিনেস, এই একটা জিনিস পাবো। আর একটা জিনিস যেটা আমরা পাবো সেটা হলো অ্যানাফোরা জিনিসটা আমরা পাবো। অ্যানাফোরা জিনিসটা কি? ইট রেফার্স টু দ্য রিপিটেশন অফ ওয়ার্ড আর এক্সপ্রেশন। ইট রেফার্স টু দ্য রিপিটেশন of words or expression এটা কোনো ওয়ার্ডের রিপিটেশন বা এক্সপ্রেশনকে আমরা অ্যানাফোরা বলবো। সেটা আমরা পাবো কোনো ওয়ার্ড, যেমন অল আই আক্স, এই অল আই আক্স আই মাস্ট গো ডাউন, যেমন আই মাস্ট গো ডাউন, এই যে শব্দটা আমরা কবিতার মধ্যে দেখব অনেক জায়গায়, প্রত্যেকটা স্ট্যাঞ্জার প্রথম লাইনের মধ্যে আই মাস্ট গো ডাউন শব্দটা তিনি বারবার রিপিট করেছেন। এই যে ওয়ার্ডগুলো তিনি বারবার রিপিট করেছেন, বা এই যে এক্সপ্রেশনগুলো তিনি বারবার রিপিট করেছেন, একে আমরা অ্যানাফোরা বলবো। তাহলে এই যে কবিতার মধ্যে আমরা কিছু পোয়েটিক ডিভাইস পেয়েছি এবং কিছু লিটারেরি ডিভাইস পেয়েছি, এবং কবিতার টাইটেলটা কি এবং কবি সম্পর্কে যতটা বলার, এইগুলোকে সামনে রেখে আমরা পরবর্তী ক্লাসে কবিতাটা নিয়ে আলোচনা করব। আশা করি এইগুলো তোমরা খাতায় খুব সুন্দর করে ভালো করে টুকে রাখবে, না হলে কিন্তু এইটা বাদ দিয়ে কিন্তু পরের ক্লাসটা ভালো বুঝতে পারবে না।
আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুস্থ থাকো।